রাজধানী মগবাজার থেকে আটক সাবেক সিইসি হাবিবুল আওয়াল গ্রেফতার দেখানো হয়েছে শেরে বাংলা নগর থানার মামলায়। এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সুপারিশ। সিইসির সঙ্গে বৈঠকে আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের, সবার আগে জাতীয় নির্বাচন, স্পষ্ট বার্তা বিএনপির। এবং পীরখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিশন, আরও অনুসন্ধানে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় আবেদন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গেল রবিবার শেরে বাংলা নগর থানার ১০ম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিব উদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে ৩ সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ ২৪ জনকে আসামি করা হয়েছে। ওদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। একই মামলায় হাবিবুল আওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয় সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, গ্রেফতার সহ হাবিবুল আওয়াল সম্পর্কে পরবর্তী আইনি প্রক্রিয়া কি জানাবেন আমাদের? বলছিলেন যে আসলে আজকে দুপুরে কিন্তু মগবাজার একটি অভিযান চালিয়ে তাকে কিন্তু গ্রেফতার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয় মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কারচুপিকে কেন্দ্র করে। এবং যদি বলার চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে কিন্তু তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং ডিবি কার্যালয়ে কিন্তু আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হাবিবুল আওয়াল সহ পুরো নির্বাচন কমিশন পদত্যাগ করলেও কিন্তু লোকচক্ষুর অন্তরালে তারা অবস্থান করছিলেন। এবং রবিবার রাতে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেফতার করার পর হাবিবুর রহমানকে কিন্তু আজকে গ্রেফতার করা হয়। এবং যদি আপনাকে আরেকটু জানানোর চেষ্টা করি তাহলে কিন্তু নির্বাচনে তার বিরুদ্ধে যে এলিগেশনসটি রয়েছে সেটি হচ্ছে নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছিল, যেটি কিনা উল্লেখ রয়েছে যে ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭.১৫% ভোট পড়ে বলে জানানো হয়। এবং সেটি কিন্তু ১ ঘন্টার ব্যবধানে কিন্তু আসলে সেই ভোটের হার ৪০% বলে উল্লেখ করেছিলেন তিনি। এবং যেই কারণে কিন্তু আসলে বিএনপি তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করে এবং শেরে বাংলা থানায় কিন্তু আসলে তার বিরুদ্ধে সেই মামলাটি হয়। এবং সেখানে কিন্তু বাদী বিএনপির যিনি রয়েছে, বিএনপি কিন্তু আসলে সেই বাদী হয়ে মামলা করেন। এবং তারপরে কিন্তু গতকালকে কিন্তু আসলে তার এক সহকর্মী যিনি রয়েছেন তাকেও কিন্তু গ্রেফতার করে সিএমএম কোর্টে প্রেরণ করা হয়। এবং তাকেও কিন্তু অর্থাৎ এই যে নুরুল হুদাকে কিন্তু গতকালকে সিএমএম কোর্টে প্রেরণ করা হয়েছিল। 10 দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে কিন্তু 4 দিনের রিমান্ড পেয়েছে। এবং যদি বলি তাহলে এই আজকে যে সিইসি হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হচ্ছে তাকেও কিন্তু আসলে রিমান্ডে নেওয়ার আবেদন করবে বলে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি ডিবির কাছ থেকে। তো আসলে এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ। সাব্বির। মুনতাসির, ধন্যবাদ আপনাকে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে উল্লেখ করে যতটা সম্ভব প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বিশ্ব পরিবেশ দিবস ও মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৫-এর উদ্বোধন আয়োজন বসে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার এমন পর্যায়ে গেছে যাতে বৈশ্বিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে।
কেন, আমাদের কি শক্তি নাই বলে? তা না। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে। তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন, প্লাস্টিকের দূষণ রোধেও যুব সমাজকে জেগে উঠতে হবে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। যুদ্ধ বিগ্রহ বর্তমান পৃথিবীর সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সঙ্গে তাল না মিলিয়ে মানুষ উল্টো পথে হাঁটছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সবাইকে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব করা হয়েছে বলে জানান কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। নতুন প্রস্তাবিত কমিটির কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল, নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না। উচ্চকক্ষ ও নিম্নকক্ষে স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান রাজনৈতিক দলের নেতারা। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল এক্ষেত্রে গতবার নামের ব্যাপারে বা নামের সাথে মর্মার্থের কিছুটা বিভ্রান্তি হতে পারে বলে অনেক আশঙ্কা করি। কোন জায়গায় পরিবর্তন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারবো, কারণ আমরা সকলে মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক মারুফ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুইজনই যদি সত্যিকার ভাবে ট্রান্সপারেন্ট হতে যায়, তাহলে রাষ্ট্রপতি ওখান থেকে চুজ করতে পারে, সেটাই তো বিধান। আর যদি সিঙ্গেল ব্যক্তিকে ওখানে রেকমেন্ড করার প্রয়োজন থাকে, দরকার হয় না, তারাই করতে পারে। সাব কমিটি কাদেরকে নিয়ে হবে সেটা ডিফারেন্ট আলোচনা। এটাও হতে পারে, এটা একটু ইমপ্রুভও হতে পারে, সেটা আলোচনার মধ্যে দিয়ে সাব কমিটি যখন আইনটা প্রণয়ন হবে বা সংস্কার হবে তখন সেটা নির্ধারণ হবে সবার মতামতের ভিত্তিতে। আর যেটা আমাদের একত্রিত হওয়ার ভিত্তিতে যেটা বলছেন সংসদের স্থায়ী কমিটিতে ভেটিংয়ের বিষয়, সেই ভেটিংয়ের বিষয়টা ওই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে নিয়োগ কমিটি তো এই ধরনের একটা কমিটি, এটা কেন মানলাম না সেই যুক্তি তো আগেই দিয়েছি। রাষ্ট্রপতি যেহেতু একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির সাথে সরকারি প্রতিনিধি যে থাকবে, প্রধানমন্ত্রী বা যে দল ক্ষমতায় যাবে তারই রাষ্ট্রপতি তারাই তৈরি থাকবে, বানানো হয়, তার একজন প্রতিনিধি থাকবে, তাহলে তো নির্বাচিত একজন থাকবে। আমরা তো সেই কমিটির ধারণার সাথে দ্বিমত পোষণ করি, তারপরেও আপনার প্রশ্নের উত্তর দিই, কারণ আমি প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে উপস্থিত। রাষ্ট্রপতির প্রতিনিধি আপনি কিভাবে ধরে নিলেন যে নির্বাহী বিভাগের প্রভাবান্বিত হবে? সেটা তো নাও হতে পারে। সেখানে বলা আছে তাদের প্রস্তাব, যদিও ক্ষেত্রে আমরা দ্বিমত, যে আইন দ্বারা নির্ধারিত। এখন আইন দ্বারা কি নির্ধারিত হবে সেটা যদি সেই কমিটি হয় তখন, কিন্তু এই কমিটির ধারণার সাথেই তো আমরা একমত না। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা ফরেন সার্ভিস একাডেমি থেকে ব্রিফিং শুনছিলাম। আবার ফিরে যাব সংবাদে। নৈতিকতার প্রশ্ন ওঠা আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া আমিনুল গনিকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় নতুন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
এই মামলায় পরবর্তী শুনানি হবে 2রা জুলাই। এদিকে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি কে এম মশিউজ্জামানের বক্তব্য শুনতে 1 সপ্তাহ প্রস্তুতির সময় চেয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। বাংলাদেশে 227টা মার্ডার কেস, অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপে এমন কথা বলেন শেখ হাসিনা। এতে হাসিনার সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হয় 19 জুন শেখ হাসিনার পক্ষে লড়তে আমিনুল গনি টিটোকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় প্রশ্ন ওঠে আইনজীবী আমিনুল গনি টিটোকে নিয়ে। ট্রাইব্যুনাল জানতে চাইলে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেন আমিনুল গনি টিটো। তারপরও বলেন এই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়াই করতে চান তিনি। কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সেই বিবেচনা করে এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। 36 বছর ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি বা মানে আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি। তবে মোরালিটি ও ন্যায় বিচারের প্রশ্ন জড়িত থাকায় আইনজীবী পরিবর্তনের কথা বলেন ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই শুনানি হয়। এদিকে শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি কে ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনতে 1 সপ্তাহ প্রস্তুতির সময় দিয়েছে ট্রাইব্যুনাল। মামলায় প্রস্তুতির জন্য উনি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ 2রা জুলাই। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। নির্বাচন ভবনে সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে একথা জানায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এম হামিদুর রহমান। এছাড়া আসন বন্টনের সংখ্যানুপাতিক পদ্ধতি ও প্রবাসীদের জন্য পোস্টাল এবং অনলাইন পদ্ধতির পক্ষে মত দেয় জামায়াত। এমআর আসাদের রিপোর্ট। আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জেলায় বর্তমান সংসদীয় আসন 4টি, এর পরিবর্তে 2001 সালের মতো 3টিতে ফিরে যাওয়ার দাবি জানান রাজনৈতিক নেতারা। 11 সরকারের একটা ষড়যন্ত্রমূলক ভাবে সেই আসনগুলোকে তারা বন্ধ 3টা করে ঢাকায় নিয়ে আসছে। আমরা সেই 2001-এর ব্যবস্থায় আমরা ঢাকাও সেভাবে ফিরে যেতে চাই। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর 3 সদস্যের প্রতিনিধি দল। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চায় তার দল। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয়। তিনি জানান, প্রবাসীদের ভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদের আসন বন্টনের প্রস্তাব দেওয়া হয়েছে। পিআর পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি, বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনও আমরা এটা উঠিয়েছি, এটা আলোচনা চলমান। আজকে ইলেকশন কমিশনের কাছে আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি। পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে বলে জানান জামায়াত নেতারা। এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
জামায়াতে ইসলামীর আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির বিরোধিতা করেছে বিএনপি, বলেছে সবার আগে হতে হবে জাতীয় নির্বাচন। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন। এদিকে শেখ হাসিনাকে মবের রানী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে মব সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত 4 জনকে চিকিৎসা সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। এ সময় সেদিনের মর্মান্তিক চিত্র বর্ণনা করেন আহতরা। অনুষ্ঠানে অংশ নিয়ে তৎকালীন সরকার পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছিল বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 5 আগস্টের পরে মব জাস্টিসের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কথা বলেন জামায়াতের স্থানীয় নির্বাচনের দাবি প্রসঙ্গেও। 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সমাবেশে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও মব সংস্কৃতির হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। প্রশাসন সহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করলেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে। নির্বাচনের আগে এনসিপির 300 আসনে জয়ের কথা বলা কিসের ইঙ্গিত প্রশ্ন রেখে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আগামীতে দিনের ভোট রাতে করে ক্ষমতায় যাওয়া যাবে না। এই রানী এই মাস্টারমাইন্ডের নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে। কোথায় হারন, কোথায় বিপ্লব? স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়, আপনার আইজি, আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে, তারা কি জানে না? বিএনপি সমর্থন না দিলে জুলাই অভ্যুত্থান সফল হতো না বলেও দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম, পশ্চিম কালো আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইতিহাসের নির্মম এই হত্যাকাণ্ডকে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র বলে উল্লেখ করে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.মা ফজলুর রহমান সকালে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তিনি। অধিকতর তদন্তের স্বার্থে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে কমিশন। মনিরুল ইসলামের প্রতিবেদন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হয়েছিল দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক হত্যাযজ্ঞ। এতে নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। সেই ঘটনার রহস্য উদ্ঘাটনে 16 বছর পর স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বুধবার এর অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়। কমিশন ইতিমধ্যে আরও বেশ কিছু অগ্রগতি অর্জন করেছে, যা আপনাদের সাথে এই তৃতীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। প্রতিবেদন বলছে, ঘটনার সময় সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা ছিল প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সাক্ষ্য হতে প্রতীয়মান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। কমিশন বলছে, সেদিন সকাল থেকেই আটকে পড়া সেনা কর্মকর্তাদের উদ্ধারে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। চরম ব্যর্থতার পরিচয় দেয় গোয়েন্দা সংস্থাগুলো। এমনকি আলামত ধ্বংস এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলেও জানান কমিশন প্রধান। 25 ফেব্রুয়ারি সকাল থেকেই পিলখানার ভিতরে আটকে পড়া অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বারংবার অনুরোধ ও আপত্তি সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্তে এখন পর্যন্ত রাজনীতিক সহ 158 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এতে নিশ্চিত হওয়া গেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি। 8 জন সংশ্লিষ্ট রাজনীতিবিদদের জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে 3 জনের সাক্ষাৎকার জেলে নেওয়া হয়েছে। 3 জন উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। 2 জন পলাতক আওয়ামী লীগ নেতা ইমেইল এ জবানবন্দি দিয়েছে। 55 জন সামরিক অফিসার যারা বিভিন্নভাবে পিলখানা ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট ছিলেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং
বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। প্রতিবেদনের প্রাথমিক খসড়া প্রস্তুত হয়েছে। চূড়ান্ত করতে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে কমিশন। বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নগর ভবনে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সরকার প্রতিহিংসামূলক আচরণ করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বলেন, মঙ্গলবার আন্দোলনকারীদের ওপর যারা হামলা করেছে তারা আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন। বিগত সময় শপথ নিয়ে আসিফ মাহমুদ যেসব বক্তব্য দিয়েছেন তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ইশরাক হোসেন। নগর ভবনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সোমবার 23 জুন। দেশের বাইরের খবর। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতে সম্মতি জানিয়েছে ইরানের পার্লামেন্ট। ভোটাভুটির মাধ্যমে পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু ভান্ডারে আঘাত করতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য ব্র্যাড শেরম্যান। বলেন, ইরানের বর্তমান মজুদ দিয়ে 9টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সঙ্গে সম্পর্ক স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট। পরিকল্পনা অনুযায়ী IAEA এর পরিদর্শকরা কেবলমাত্র সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে ইরানে প্রবেশ করতে পারবেন। এছাড়া সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই তেহরানে প্রবেশ করতে পারবে। ইসলামী পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। ইরানের পার্লামেন্ট সদস্যরা বুধবার ভোটাভুটির মাধ্যমে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনার বিল পাশ করে। এ প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি। ইরানের পারমাণবিক ভান্ডারের যুক্তরাষ্ট্র কোনো আঘাত হানতে পারেনি বলে মন্তব্য করেছেন ব্র্যাড শেরম্যান। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্ট্রিফিউজগুলো যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন কোনো ইঙ্গিত হোয়াইট হাউস থেকে এখনও পাওয়া যায়নি। তবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি। টানা 12 দিনের সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে আসেনি। তবে ইসরায়েলের পত্রিকা ইয়েদিওত আহরোনথের তথ্য মতে 13 জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর কর্তৃপক্ষ প্রায় 38,700টি ক্ষতিপূরণের দাবি পেয়েছে। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রয়টার্সের তথ্য মতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মাসুদের হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমার পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ সময় আজ দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছায় লাল সবুজদের নারীরা। বাছাই পর্বে সি গ্রুপে রয়েছে বাংলাদেশ, প্রতিপক্ষ হিসেবে আছে তুর্কমেনিস্তান, বাহরাইন ও স্বাগতিক মিয়ানমার। আগামী 29 জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের যাত্রা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। রাজধানীর মগবাজার থেকে আটক সাবেক সিইসি হাবিবুল আওয়াল, গ্রেফতার দেখানো হয়েছে শেরে বাংলানগর থানার মামলায়। এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত্য কমিশন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সুপারিশ। সিইসির সঙ্গে বৈঠকের আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের, সবার আগে জাতীয় নির্বাচন, স্পষ্ট বার্তা বিএনপি। এবং পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিশন, আরও অনুসন্ধানে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় আবেদন। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।